স্যাম আর লীলা দোকানের পেছনের রুমে বসে আছে, অপেক্ষা করছে মিল্টন অ্যারবোগাস্টের জন্য। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, অ্যারবোগাস্টের কোনো খবর নেই। অপেক্ষা করতে অসহ্য লাগছিল বলে স্যাম এটা ওটা বলে সময় কাটাবার চেষ্টা করছে। লীলা শুধু হু হা করে যাচ্ছে। এক সময় আর থাকতে না পেরে সে প্রশ্নটা করেই ফেলল, 9টা তো বেজে গেল স্যাম, মিল্টন অ্যারবোগাস্ট আসছে না কেন এখনো? হ্যাঁ, অনেক রাত হয়েছে। তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে? আমি খিদের কথা ভাবছি না, ভাবছি লোকটা এখনো আসছে না কেন। হয়তো কোনো কাজে আটকে গেছে কিংবা গুরুত্বপূর্ণ কিছুর সন্ধান পেয়েছে। কিন্তু একটা ফোন তো অন্তত করবে, জানে যে আমরা কিরকম চিন্তায় আছি। আর একটু ধৈর্য ধরো লীলা। ধৈর্য ধরতে ধরতে আমি ক্লান্ত। উঠে দাঁড়ালো লীলা, চেয়ারটা ঠেলে সরিয়ে দিল পেছনে। ছোট ঘরটায় অস্থিরভাবে পায়চারি শুরু করলো। এতক্ষণ অপেক্ষা করাটাই বোকামি হয়েছে, প্রথমেই পুলিশে যাওয়া উচিত ছিল। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, গত 1 সপ্তাহ ধরে এই শুনে আসছি আমি। প্রথমে মিস্টার লোরি, তারপর অ্যারবোগাস্ট, আর এখন আপনি। আপনারা কেউ আমাকে পুলিশের কাছে যেতে দিচ্ছেন না, কারণ সবাই খালি টাকার কথাই ভাবছেন। আমার বোনের ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই। সে বেঁচে আছে না মরে গেছে সেদিকে কারো খেয়ালই নেই। কথাটা তুমি ভুল বললে লীলা। তুমি জানো তোমার বোনকে আমি কত ভালোবাসি। তাহলে আপনি এভাবে বসে আছেন কেন? কেন কিছু একটা করছেন না? কিরকম লোক আপনি মশাই? এখানে বসে বসে খালি লোহালক্কর ঘাটছেন আর মাঝে মাঝে দার্শনিকের মতো কথা বলছেন। লীলা তার পার্সটা হাতে নিয়ে সামনের দিকে পা বাড়ালো। ওকে বাধা দিল স্যাম। এ কি, তুমি কোথায় যাচ্ছ? আপনাদের শেরিফের কাছে। শেরিফের সঙ্গে ফোনে এখান থেকেই কথা বলা যাবে। তাছাড়া দোকান ছেড়ে আমাদের কোথাও যাওয়া ঠিক হবে না, কারণ অ্যারবোগাস্ট যে কোনো সময় চলে আসতে পারে। আর সে এসেছে, দেখুন গিয়ে, আপনার অ্যারবোগাস্ট বহু আগেই শহর ছেড়ে পালিয়েছে। উত্তেজিত গলায় বলল লীলা। স্যাম ওর হাত ধরে ফেলল, বলল, বসো, আমি এক্ষুনি শেরিফকে ফোন করছি। কিন্তু লীলা বসল না, গোজ হয়ে দাঁড়িয়ে থাকলো। কাউন্টারে গিয়ে ফোন তুলে ডায়াল করতে শুরু করলো স্যাম। 162 প্লিজ। এটা কি শেরিফের অফিস? হার্ডওয়্যার স্টোরের স্যাম লুমিস বলছি। আমি শেরিফ চেম্বার্সের সঙ্গে একটু কথা বলতে চাই। কি বললেন? না, ও ব্যাপারে এখনো কিছু শুনিনি। উনি কোথায় গেছেন বললেন? ফুলটন? উনি কখন ফিরবেন বলে গেছেন কিছু? না না, তেমন কোনো ব্যাপার নয়। তার সঙ্গে আমার কিছু কথা ছিল। যখন নেই তখন আর কি করা। শুনুন, উনি যদি মাঝরাতের আগে ফেরেন তাহলে কি দয়া করে তাকে একবার আমার কাছে রিং করতে বলতে পারবেন? আমি আজ সারা রাত দোকানেই আছি। ঠিক আছে, ধন্যবাদ, রাখি ভাই। স্যাম ফোন রেখে লীলার কাছে চলে এলো। কি বলল শেরিফ? শেরিফ অফিসে নেই। ফুলটনে নাকি সন্ধ্যার সময় ব্যাংক ডাকাতি হয়েছে। শেরিফ তার পুরো বাহিনী নিয়ে সেখানে গেছে রোড ব্লক করতে। বুড়ো পিটারসনের সঙ্গে এতক্ষণ কথা বললাম। সে বলল 2 জন কনস্টেবল ছাড়া আর কেউ নেই সেখানে। কিন্তু ওদেরকে দিয়ে আমাদের কোনো কাজ হবে না। তাহলে আমরা এখন কি করব? অপেক্ষা তো করতেই হবে। কাল সকালের আগে শেরিফকে পাওয়া যাবে বলে মনে হয় না। আশ্চর্য, আমরা এতক্ষণ এখানে বসে থাকবো? মেরির জন্য কি আপনার
একটু চিন্তা হচ্ছে না? হচ্ছে, তবে অধৈর্য হয়ে কোনো লাভ নেই। আমি যদি ওই মোটেলে ফোন করে অ্যাডভোকেটের খোঁজ নিই, তাহলে তুমি খুশি হবে? লীলা মাথা ঝাঁকালো। আচ্ছা, আমি তাই করছি। স্যাম আবার কাউন্টারে গিয়ে ঢুকল। অপারেটরকে ডেকে নরমান হোসেনের নম্বরটা চাইল। কয়েক সেকেন্ড পর অপারেটর ওকে নরমানের মোটেলের সঙ্গে কানেকশন দিল। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও কেউ সাড়া দিচ্ছে না দেখে ফোন রেখে দিল স্যাম। অবাক হয়ে বলল, আশ্চর্য তো, কেউ ফোন ধরছে না। তাহলে আমি নিজেই এখন ওখানে যাচ্ছি। না, তুমি যাবে না। স্যাম লীলার কাঁধ চেপে ধরল। আমি যাচ্ছি, তুমি এখানে থাকো, অ্যাডভোকেট আসতে পারে। স্যাম, কি হলো বলুন তো? আমি ফিরে এসে বলতে পারবো। নাও রিল্যাক্স, আমি মিনিট 45-এর মধ্যেই চলে আসব। 45 নয়, 42 মিনিটের মাথায়। স্যাম ফিরে এলো। লীলা উৎসুক গলায় জিজ্ঞেস করল, কোনো খবর পেলেন? না, মাথা নাড়ল স্যাম। মোটেলটা বন্ধ দেখলাম, এমনকি একটা আলোও জ্বলছে না কোথাও। মোটেলের পেছনের বাড়িটার অবস্থাও তথৈবচ। আমি ঝাড়া 5 মিনিট দরজা ধাক্কালাম, কিন্তু কারও কোনো সাড়া শব্দ নেই। বাড়ির পাশের গ্যারেজটাও দেখলাম শূন্য। মনে হলো নরমান বেটস কোথাও বেরিয়েছে। মিস্টার অ্যাডভোকেটের কি খবর? তার গাড়িটাও নেই। মোটেলের সামনে দুটো গাড়ি পার্ক করা ছিল, ট্যুরিস্টদের। তবে আমার মনে হচ্ছে অ্যাডভোকেট নিশ্চয়ই কিছু একটা খুঁজে পেয়েছে, হয়তো খুব গুরুত্বপূর্ণ কিছু। তাই সে নরমান বেটসকে নিয়ে বেরিয়ে গেছে। সেজন্যই আমরা কোনো খবর পাইনি। স্যাম, আমি আর পারছি না, যে করেই হোক আমাকে খবর পেতেই হবে। খবর একটা কিছু নিশ্চয়ই পাবো, কিন্তু তার আগে তোমার কিছু খেয়ে নেওয়া দরকার। খাবারের একটা প্যাকেট রাখলো স্যাম টেবিলের উপর। ফেরার পথে ওগুলো কিনে এনেছে। এসো, কিছু খেয়ে নেই, বলল সে। খেতে খেতে 11টা বেজে গেল। তুমি এখন সোজা হোটেলে চলে যাও, বলল স্যাম। খানিক বিশ্রাম নাও, কোনো খবর এলেই আমি তোমাকে ফোন করব। এভাবে অহেতুক বসে থাকার কোনো মানে নেই। কিন্তু কোনো কিন্তু নয়, খামোখে এখানে বসে রাত জাগলে শরীর খারাপ হবে। আর তোমাকে তো বলেইছি, কোনো না কোনো খবর আমরা অবশ্যই পাব। অ্যাডভোকেট যখন মেরির খোঁজ পেয়েছে, তখন সে অবশ্যই কোনো খবর নিয়ে আসবে। কিন্তু পরদিন সকালেও কোনো খবর এলো না। সকাল 9টার দিকে লীলা চলে এলো স্যামের দোকানে। কিছু জানতে পেরেছেন? জানতে চাইল সে। স্যাম মাথা নাড়ল। কিন্তু আমি জেনেছি, অ্যাডভোকেট তার কাজ শুরু করার আগেই গতকাল সকালে হোটেল ছেড়ে চলে যায়। স্যাম কোনো কথা বলল না। হ্যাটটা মাথায় চাপিয়ে লীলাকে নিয়ে বেরিয়ে পড়ল দোকান থেকে। রোববারের এই সকালে ফেয়ারভেলের রাস্তায় লোকজন প্রায় নেই বললেই চলে। লীলাকে সঙ্গে করে স্যাম সোজা শেরিফের অফিসে চলে এলো। বুড়ো পিটারসন তার ডেস্কে বসে আছে একা। মর্নিং স্যাম। গুড মর্নিং মিস্টার পিটারসন। শেরিফ আছেন? না, কাল অনেক রাতে তিনি ফিরছিলেন। আমার কথা তাকে বলেছেন? বুড়ো একটু ইতস্তত করে বলল, আমি বলতে ভুলে গেছি। আসলে ব্যাংক ডাকাতির খবরটা নিয়ে এত উত্তেজিত ছিলাম যে
আজ উনি আসলেই আপনার কথা সবার আগে বলবো। কখন আসবেন উনি? লাঞ্চের পর। রোববার সকালে তিনি চার্চে যান, ওখান থেকে এখানে চলে আসেন। কোন চার্চ? ফার্স্ট ব্যাপটিস্ট। ধন্যবাদ। আপনি তাকে... স্যাম বুড়োর কথা শেষ করতে না দিয়ে লীলাকে নিয়ে বেরিয়ে এলো বাইরে। লীলা অবাক হয়ে বলল, এটা কেমন জায়গা? ওদিকে ব্যাংক লুট হয়ে গেছে, অথচ আপনাদের শেরিফ গেছেন চার্চে। তিনি কি ওখানে বসে প্রার্থনা করেছেন যে কেউ ব্যাংক ডাকাতদের ধরে দেবে? স্যাম কোনো কথা বলল না, চুপচাপ হাঁটতে লাগলো। মূল রাস্তায় আসতে লীলা জানতে চাইল, আমরা এখন কোথায় যাচ্ছি? ফার্স্ট ব্যাপটিস্ট চার্চে। চার্চে গিয়ে ওদের আর শেরিফকে বিরক্ত করতে হলো না। দেখল প্রার্থনা সভা ভেঙে গেছে, পিলপিল করে লোক বেরিয়ে আসছে চার্চ থেকে। ওই তো শেরিফ, বলল স্যাম। চলো ওকে ধরি। আস্তাবলের কাছে দাঁড়ানো এক দম্পতির দিকে দ্রুত এগিয়ে গেল স্যাম। ব্লু সার্জের স্যুট পরা লম্বা দীর্ঘদেহী লোকটিকে উদ্দেশ্য করে বলল, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল শেরিফ, একটু সময় দেবেন? আরে স্যাম লুমিস যে, কি খবর? শেরিফ চেম্বার্স তার লালচে হাত বাড়িয়ে দিল জনের দিকে। স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, মিলা, তুমি তো স্যামকে চেনোই। লীলার সঙ্গে পরিচয় করিয়ে দিল স্যাম। ইনি মিস লীলা, ফোর্থ ওয়ার্ড থেকে এসেছেন। প্লিজড টু মিট ইউ। স্যাম প্রায় যার কথা বলে, আপনি কি সেই? না, সে আমার বোন, বলল লীলা। তার ব্যাপারেই আপনার সঙ্গে আমরা কথা বলতে এসেছি। আপনার অফিসে গিয়ে কথা বললে হয় না? বলল স্যাম। ওখানে বসে খোলাখুলিভাবে সব আলাপ করা যাবে। হবে না কেন? অবশ্যই হবে। শেরিফ তার স্ত্রীর দিকে ফিরল। মিলা, তুমি বাড়ি যাও, আমি এদের বিদায় করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই আসছি। কিন্তু কিছুক্ষণের মধ্যে শেরিফের কাজ শেষ হলো না। স্যামের গল্প শুনতেই প্রায় 20 মিনিটের মতো চলে গেল। এই দীর্ঘ সময় সে কোনো কথা বলল না। তারপর প্রশ্ন করল, তোমাদের মিল্টন আরবোগাস্ট প্রথমেই আমার কাছে আসেনি কেন? আপনাকে তো বলেইছি, সে চায়নি ব্যাপারটা নিয়ে বেশি ঘাটাঘাটি হোক। তাতে লরি এজেন্সির বদনাম হওয়ার ভয় ছিল, বলল স্যাম। আপনাদের সে পরিচয়পত্র দেখিয়েছে? জি। মাথা দোলালো লীলা। তার কাছে লাইসেন্সড ইনভেস্টিগেটরের কার্ড ছিল। আমার বোনের খোঁজে সে ওই মোটেল পর্যন্ত সন্ধান চালিয়েছে। তারপর থেকে তার আর কোনো খবর নেই, অথচ আমাদেরকে তার খবর দেওয়ার কথা ছিল। কিন্তু তুমি মোটেলে গিয়ে তাকে আর দেখোনি, তাই না? জি শেরিফ, বলল স্যাম। ওখানে কেউ ছিল না। আশ্চর্য তো। কিন্তু যতদূর জানি মোটেলের মালিক ওই নরম্যান বেটস সবসময় ওখানেই থাকে। শহরে সে বলতে গেলে আসেই না। সকালে ফোন করেও তাকে পাওনি? হয়তো তখন সে ঘুমাচ্ছিল। আচ্ছা, আমি দেখি একবার চেষ্টা করে। টাকার ব্যাপারে তাকে কিছু বলার দরকার নেই, বলল স্যাম। আপনি শুধু অ্যারবোগাস্টের কথা জিজ্ঞেস করুন। ওটা আমার উপর ছেড়ে দাও, বলল শেরিফ। আমি জানি কি বলতে হবে। কিছুক্ষণ পর লাইন পেল শেরিফ। কথা বলতে শুরু করল। কে? নরমান? শেরিফ চেম্বার্স বলছি। শোনো, একটা খবর চাই আমার। এখানে একজন লোক অ্যারবোগাস্ট নামের কাউকে খোঁজ করছে। পুরো নাম মিল্টন অ্যারবোগাস্ট, ফোর্থ ওয়ার্ড থেকে এসেছে। প্যারিতে মিউচুয়াল নামের একটা ফার্মের প্রাইভেট ইনভেস্টিগেটর।
সে কি, ও এসেছিল? কখন? আচ্ছা, কিছু বলেছিল? ও আচ্ছা, চলে গেল। কোথায় গিয়েছে জানো কিছু? আচ্ছা, তোমার তাই মনে হলো? না না, তেমন কিছু নয়, ভাবছিলাম সে হয়তো আবার আসতে পারে। আচ্ছা, লোকটা সন্ধ্যা নাগাদ আবার ফিরে আসতে পারে কি? তাই না? তুমি সাধারণত কটার সময় ঘুমাতে যাও? আচ্ছা আচ্ছা, এখন ব্যাপারটা বোঝা যাচ্ছে। ঠিক আছে নরমান, ধন্যবাদ। ফোন রেখে শেরিফ ওদের দিকে ফিরল। তোমাদের ওই লোক বোধ হয় শিকাগোর দিকে চলে গেছে, বলল সে। শিকাগো? চেম্বার্স মাথা ঝাঁকালো। হ্যাঁ, মেয়েটি নাকি বলছিল সে শিকাগোতে যাচ্ছে। লীলা প্রায় ফুঁসে উঠল। এসব কি যাতা বলছেন? ওই লোকটা আপনাকে ঠিক কি বলল বলুন তো? অ্যারবোগাস্ট গতকাল সন্ধ্যায় আপনাদের যা বলেছে ঠিক তাই। আপনার বোন গত শনিবার ওই মোটেলে উঠে জ্যান উইলসন নামে, নিজের ঠিকানা দিয়েছে স্যান অ্যান্টোনিও। কথায় কথায় বলেছে সে শিকাগো যাচ্ছে। লীলা প্রতিবাদ করল। অসম্ভব, ওই মেয়ে তাহলে মেরি নয়, কারণ শিকাগোয় তার জানাশোনা কেউ নেই, জীবনেও সে ওখানে যায়নি। নরমান আরও বলেছে অ্যারবোগাস্টের নাকি নিশ্চিত ধারণা ওই জেন উইলসনই আপনার বোন মেরি। তার চেহারার বর্ণনা, হাতের লেখা পর্যন্ত মিলে গেছে। মেরির শিকাগো যাবার কথা শুনে অ্যারবোগাস্ট নাকি প্রায় উড়ে নরমানের মোটেল থেকে বেরিয়ে গেছে। কিন্তু তা কি করে সম্ভব? মেরি যদি সেখানে যায়ও, অ্যারবোগাস্ট কি আর তাকে খুঁজে পাবে? এক হপ্তাহ তো হয়ে গেল। অ্যারবোগাস্ট হয়তো জানে কোথায় খুঁজলে তাকে পাওয়া যাবে। সে ইচ্ছে করেই তার প্ল্যানের কথা তোমাদের বলেনি। হয়তো সে এমন কিছু জানতে পেরেছে যা তোমরা জানো না। কিন্তু অ্যারবোগাস্ট এমন কি কথা জানে যা আমরা জানি না? বলল লীলা। এসব লোকেরা খুব ধুরন্ধর হয়। হয়তো ওখানে গিয়ে আপনার বোনের প্ল্যানটা জেনে ফেলেছিল, আর একবার যদি সে আপনার বোনের খোঁজ পায় এবং টাকাটা উদ্ধার করতে পারে, তখন কি সে আর ওটা তার কোম্পানিকে ফেরত দেবে ভেবেছেন? তার মানে আপনি বলতে চাইছেন মিস্টার অ্যারবোগাস্ট একটা বিশ্বাসঘাতক, চোর? আমি তা বলছি না। আমি শুধু বলতে চাই যে $40,000 বেশ বড় অঙ্কের টাকা। সে যেহেতু কথা দিয়েও এখানে আসেনি, তাই আমার মনে হচ্ছে ওরকম কিছু একটা প্ল্যান সে করেছে। নইলে এখানে আসার পর সে আমাকে খবর দেয়নি কেন? আর কেনই বা বিল মিটিয়ে সে চলে যাবে? 1 মিনিট শেরিফ, বলল স্যাম। এভাবে এক লাফে কোনো সিদ্ধান্ত পৌঁছবেন না। এই নরমান বেটস আপনাকে যা বলেছে, তাছাড়া আপনি কারো কথা তো শোনেননি। এই লোকটাও তো মিথ্যে কথা বলতে পারে। তার মিথ্যা বলার দরকার কি? সে যা জানে তাই বলেছে। তাহলে কাল রাতে আমি যখন তার মোটেলে গিয়েছিলাম, তখন সে কোথায় ছিল? ঘুমাচ্ছিল। আমি যে ভেবেছিলাম ঠিক তাই, বলল শেরিফ। দেখো, এই নরমান বেটসকে আমি অনেক দিন ধরে চিনি। লোকটা একটু বোকা স্বভাবের, কিন্তু মিথ্যেবাদী নয়। তাকে অবিশ্বাস করার কোনো কারণ দেখছি না আমি। কিন্তু তোমাদের অ্যারবোগাস্ট হচ্ছে একটা আস্ত মিথ্যুক। মানে? তুমি বললে না যে সে তোমাকে নরমানের মোটেল থেকে ফোন করেছিল, তোমাদের পরে খবর জানাবে বলে। আসলে সে তখন শিকাগোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কিন্তু এখানে সে মিথ্যা বলল কোথায়? কিছুই তো আমি বুঝতে পারছি না। কেন? সে বলেছিল না যে সে নরমানের মার সঙ্গে দেখা করতে যাচ্ছে? নরমান বেটসের মাই নেই। নেই? নরমান বেটসের মা নেই?
হ্যাঁ, 20 বছর আগে তার মা মারা গেছে, বলল শেরিফ। তুমি তখন খুব ছোট, ঘটনাটা তোমার মনে না থাকারই কথা। এই নরম্যান বেটসের বাপ এ রাজ্যে এসেছিল চাকুরির খোঁজে। স্থানীয় একটা রেস্টুরেন্টে কাজ জুটিয়ে নেন তিনি। ওখানেই নরম্যানের মার সঙ্গে তার পরিচয়। নরমা সুন্দরী ছিলেন না, কিন্তু তারপরও মিস্টার বেটস তার দিকে ঝুঁকে পড়েন। আমার ধারণা নরমার প্রচুর সহায় সম্পত্তি এর প্রধান কারণ। তিনি ভদ্রমহিলাকে বিয়ে করেন, কিন্তু তাদের বিবাহিত জীবন যতদূর জানি সুখের ছিল না। খুব বদমেজাজি ছিলেন নরমা। স্বামীর সঙ্গে খিটিমিটি লেগেই থাকত। এই সময় তাদের অশান্তির সংসারে আগুনে ঘৃতাহুতি দেন জো বনসিডাইন। জো নরমার বয়ফ্রেন্ড, অনেকদিন স্পেনে ছিলেন। কিসের যেন ব্যবসা করতেন। ফেয়ারভিলে এসে তার পুরনো প্রেম আবার নতুন করে জাগিয়ে ওঠে। তার সঙ্গে নরমার ঘনিষ্ঠ সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেননি মিস্টার বেটস। নরমানের জন্মের পর তাদের মধ্যে কোন্দল আরও বেড়ে যায়। লোকে বলা বলি শুরু করে নরমান আসলে জোর অবৈধ সন্তান। মিস্টার বেটস নিজেও নরমানের ব্যাপারে দারুণ উদাসীন ছিলেন। একদিন নরমার সঙ্গে প্রচণ্ড ঝগড়া করে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে টেক্সাস থেকে উকিলের মাধ্যমে ডিভোর্স নোটিশ পাঠান। নরমা ডিভোর্স লেটারে সই করে দেন। তারপর থেকে মিস্টার বেটস সাহেবের খবর কেউ জানে না। ডিভোর্সের পর জোর সঙ্গে নরমার দারুণ মাখামাখি। শেরিফ আর চোখে লীলার দিকে তাকালো। তারপর হাত দিয়ে মাছি তার আবার ভঙ্গি করে বলল, বুঝতেই পারছো সম্পর্ক কোথায় গড়িয়েছিল। নরমা কোনো কালেই জোকে বিয়ে করেননি। একসঙ্গেই থাকতেন দুজনে। সুতরাং স্ক্যান্ডাল ভালো মতোই ছড়িয়েছিল। এই মোটেল তিনি জোর সহায়তায় তৈরি করেন। তারপর দুজনের মধ্যে কি যেন একটা গোলমাল হয়। হয়তো নরমা প্রেগনেন্ট হয়ে পড়েন, কিংবা জোর প্রাক্তন স্ত্রী তার দাবি নিয়ে ফিরে আসে। যা হোক, সমস্যাটা বোধহয় গুরুতর ছিল, কারণ এক রাতে দুজনেই স্ট্রিকনিন খেয়ে আত্মহত্যা করেন। আর নরমান বেটসের সামনেই এই ঘটনাটা ঘটে। মানসিকভাবে প্রচণ্ড আঘাত পায় সে। মাস কয়েক তাকে হাসপাতালে কাটাতে হয়েছিল। এমনকি তার মার অন্ত্যেষ্টিক্রিয়াতেও সে যেতে পারেনি। থামল শেরিফ। আচ্ছা, বুঝলাম, বলল স্যাম। কিন্তু নরমানের মা যে মারা গেছে সে ব্যাপারে আপনি এত নিশ্চিত হচ্ছেন কি করে? আরে, আমি নিজে ওর মার কফিন বহন করেছি।